প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যাকশনিস্টের পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক ওয়েবিনার ডায়ালগ ফর অ্যাকশনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সামিরা মাহজাবিন। অ্যাকশনিস্ট মূলত তরুণদের উদ্যোগে গড়ে তোলা একটি প্ল্যাটফর্ম। মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের ব্যাপারগুলো কিন্তু আমাদের সমাজে এখনো কিরকম একটা ট্যাবুর মতো হয়ে আছে। আমার জ্বর এসেছে কথাটা আমি যত স্বাভাবিকভাবে কারোর সাথে শেয়ার করতে পারি বা হেল্প চাইতে পারি, মানসিক স্বাস্থ্যের জিনিসগুলো কিন্তু আমরা ঠিক একইভাবে শেয়ার করতে পারি না। এবং বর্তমানে এই করোনা পরিস্থিতিতে আমাদের শারীরিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক ব্যবস্থার উপর এটা যেরকম একটা চাপ সৃষ্টি করেছে, ঠিক তেমনই ভাবে কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরে এটা এক ধরনের চাপ সৃষ্টি করেছে। তো এই কোভিড-19 আক্রান্ত এবং আতঙ্কগ্রস্তদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। এবং আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন বিশেষ অতিথি। আমরা শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে প্রথমেই আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর তিফাতি সাইদ। ম্যাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত রয়েছেন মানসিক স্বাস্থ্য গবেষক এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডাইরেক্টর ডক্টর এম তাসদিক হাসান। স্যার, ম্যাম, আপনাদের দুজনকেই অসম্ভব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অনেক ধন্যবাদ সামিরা। কোভিড-19 কনটেক্সটে একটু বলে নেই। নভেল করোনা ভাইরাস 2019 সালে চীন দেশে আমরা জানি সর্বপ্রথম রোগী শনাক্ত হয়। এরপর এটা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং 8ই মার্চ বাংলাদেশে প্রথম নভেল করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর প্রায় 3 মাস পর বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় 87,000 এবং প্রতিদিনই কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে করে বাড়ছে। এবং তা যে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স, ব্যাপারটা কিন্তু এরকম না। এই প্রত্যেকটা সংখ্যাই আমাদের কারো না কারো প্রিয় মুখ। তো এখন এই করোনাকালীন পরিস্থিতি আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় নানাভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। সেই সাথে আমাদের মানসিক স্বাস্থ্যটাও কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা সেই ব্যাপারেই আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো মূল আলোচনার অংশ হিসেবে আমি প্রথমেই তিফাত ম্যামের কাছে জানতে চাবো, আমরা প্রায় এখন নিউজে দেখি যে করোনা আক্রান্ত ব্যক্তির প্রতি এলাকাবাসীর বিরূপ আচরণ। এলাকাবাসী তাদেরকে একঘরে করে ফেলে অথবা নানাভাবে তাদের শেমিং এর শিকার হতে হয়। আর আবার অপরদিকে অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে হয়তো তাদের বন্ধু বান্ধব তাদের প্রতি অনেক কনসার্ন, এই কনসার্ন বশতই তারা তাদেরকে অনেকবার ফোন দিয়ে খোঁজ নিচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে মানুষটা মাইল্ড সিমটমস, সে স্বাভাবিকভাবে রেস্ট নিয়ে সুস্থ
তিনি কোন কনটেক্সটে আছেন, তার সন্তানের বয়স কত, তার পরিবারের কোনো সদস্য আরো কোনো সদস্য আক্রান্ত হয়েছেন কিনা, তারা কোথায় আছে, তার যে বেসিক সাপ্লাই, তার মানে তার খাবার, তার প্রত্যেকটা যে বেসিক নিডটা সেইটা ফুলফিল কিভাবে হচ্ছে। তো প্রত্যেকটা কনটেক্সট যেমন আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে, তার পাশাপাশি কিন্তু আমাকে তার মানসিক যে অবস্থাটা সেটা একদম ক্লিয়ারলি যাচাই করে দিতে হবে। কেউ কি বলে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, অবশ্যই তিনি ভেঙে পড়েছেন, কিন্তু তার মানে যে তিনি ক্রনিক ডিপ্রেশনে চলে গেছেন বা তিনি কোনো একটা অ্যাংজাইটি অ্যাটাকে ভুগছেন সেটি কিন্তু নয়। এখানে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের একটা দিক আছে যে জিনিসটা একজন এক্সপার্টই করতে পারবেন। এখানে আমি একটা খুব স্ট্রং ডিসক্লেমার দিতে চাই, এই কোভিড আক্রান্ত বা কোভিড শুরু হওয়ার পরে কিন্তু অসংখ্য মানুষ মানসিক সেবা দিচ্ছেন, যেটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যদি কোনো নন এক্সপার্ট কোনো ধরনের কোনো ট্রেনিং ছাড়া এই সেবাটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি কিন্তু সঠিক সেবাটা দিতে পারবেন না। সো অবভিয়াসলি আপনি যখন সেবাটি গ্রহণ করবেন, আপনাকে জেনে নিতে হবে যে আপনি কি একজন সাইকিয়াট্রিস্ট দিচ্ছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থেকে সেবা দিচ্ছেন, নাকি আপনি একজন একদমই নন ট্রেন্ড কারো সেবা দিচ্ছেন। এখানে একটা পয়েন্ট আছে, অনেকেই আছেন যারা মেন্টাল হেলথ ফার্স্ট এইড বা এরকম ছোট ছোট ট্রেনিং করে এসেছেন, সেটাও যদি ওই ক্ষেত্রে প্রযোজ্য হয় অবশ্যই তিনি সেটা নিতে পারবেন, কিন্তু তারপর প্রশ্ন আসে রেফারেল দরকার হবে কিনা, এবং যদি রেফারেল দরকার হয় সেক্ষেত্রে কিন্তু একজন ক্লিনিশিয়ান অথবা একজন সাইকোলজিস্টই সাহায্য করতে পারবেন। এখন আপনার প্রশ্নের উত্তর যদি আমি ডিরেক্টলি বলি, তাহলে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো দিক আছে, ভালো খারাপ দুটো দিকই আছে। এখন যখন আমরা ঢুকছি সোশ্যাল মিডিয়াতে, আমরা বাংলাদেশে কিন্তু ফেসবুক ব্যবহার করি বেশি, এছাড়া টুইটারও আছে, যদিও টুইটারে এত লম্বা কাহিনী লেখার সুযোগ থাকে না, তো ফেসবুকে আমরা অনেক বড় বড় করে কাহিনী লিখতে, অনেক মিথ্যা অনেক সত্য সবকিছুর একটা মিশ্রণ কিন্তু আমরা দেখতে পাই। কিছু কিছু তথ্য আমাদেরকে আঘাত করছে, আমরা সবাই কিন্তু বিপর্যস্ত হচ্ছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যারা মানসিক স্বাস্থ্য সেবা দিচ্ছেন তারাও কিন্তু মানসিক স্বাস্থ্যের সাহায্যের জন্য অন্য কোনো কলেজের সাহায্য নিচ্ছেন, অথবা তারা কথা বলছেন অন্য কারোর সাথে, কারণ সিচুয়েশন অনেক কমপ্লিকেটেড, অনেক বেশি কঠিন একটা সিচুয়েশন। এক্ষেত্রে প্রথম যে সাজেশন আমার দিক থেকে থাকবে সেটা হচ্ছে অথেন্টিক সোর্স থেকে তথ্য গ্রহণ করা। কোনোভাবেই কোনো আনঅথেন্টিক নিউজ পেপার, আনঅথেন্টিক পোর্টাল যেখানে অদ্ভুতরে সব তথ্য, অদ্ভুতরে সব কথা বলা হচ্ছে এটা কোভিডের ট্রিটমেন্ট, এখন পর্যন্ত কোনো কোভিডের ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়নি, এখন পর্যন্ত ভ্যাকসিন বাজারে আসেনি, কোনো ভ্যাকসিনের এখন পর্যন্ত কোনো অথেন্টিসিটি যেটা ইফেক্টিভ হয়েছে সেরকম কোনো ঘোষণা আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে পাইনি। এই মুহূর্তে আনঅথেন্টিক কোনো কিছু বিশ্বাস করার কোনো সুযোগ আমাদের নেই। যখনই আপনি সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র অথেন্টিক সাইটটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশে IDCR আছে, আমাদের গভর্নমেন্টের ডিজি হেলথের কিন্তু অসম্ভব সুন্দর ওয়েবসাইট তৈরি করা হয়েছে corona.gov.bd, যেখানে আপনি সব ধরনের তথ্য বাংলাতেই পাবেন। এটা মনে করার কোনো দরকার নেই যে ইংলিশে লেখা থাকবে আপনি বুঝতে পারবেন না। সো এই যে সাইটগুলোর কথা আমি বলছি, এর পাশাপাশি যদি আপনি আরেকটু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ জানতে চান, যেটা আমার যেটা কর্মস্থল, আমি যেখানে কাজ করি, জনস হপকিন্স ইউনিভার্সিটি, তাদের ওয়েবসাইটও খুব সুন্দর সুন্দর ইনফরমেশন পাবেন। এছাড়া আমি বলবো যে বাংলাদেশের যে সাইটগুলো আছে এখানে হয়তো বাংলাতে সহজবোধ্য করে পাওয়ার সুযোগটা বেশি। প্রথম কথা হচ্ছে এটা যে অথেন্টিক সোর্স থেকে তথ্য গ্রহণ করতে হবে। যদি কোনো সাইট আপনার কাছে সাবস্ক্রাইব করা থাকে যেটা কন্টিনিউয়াস এরকম সেন্সেশনাল নিউজ দিয়ে যাচ্ছে, আমি রিকোয়েস্ট করবো প্লিজ আনসাবস্ক্রাইব করে দিন। এটা সম্ভব, ফেসবুকে আনফলো করা, আনসাবস্ক্রাইব করার অপশন আছে। যদি আপনার কোনো বন্ধু, আপনার কোনো কন্ট্যাক্ট এরকম বিভিন্ন ধরনের প্রোপাগান্ডামূলক তথ্য অথবা ইচ্ছাকৃতভাবে এমন কিছু তথ্য দিতে থাকেন যে তথ্যটা গ্রহণযোগ্য, আপনি নিজেও বুঝতে পারছেন যে সব গ্রহণযোগ্য তথ্য আসছে না, আমি অনুরোধ করব প্লিজ আপনি তাকে আনসাবস্ক্রাইব করে দিন। সম্পর্ক নষ্ট করার কোনো দরকার নেই, তাকে আপনি বলুন যে আমি এই মুহূর্তে আপনাকে আনফলো করছি, আনফ্রেন্ড না কিন্তু। তাহলে যেটা হবে সোশ্যাল মিডিয়া থেকে সঠিক তথ্যটা উনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যদি উনি যখন বাসায় যখন থাকতে হচ্ছে তার বেসিক নিডটাকে পূরণ করার পর যদি তার সময় থাকে, যদি তিনি মনে করেন তিনি রেস্ট নেওয়ার পাশাপাশি কিছু করতে পারছেন, অবভিয়াসলি আমি বলবো যে সেখানে প্রোডাক্টিভ কাজ করার একটা অনেক বড় সুযোগ আছে। আজকেও আমার সাথে একজন চিকিৎসকের কথা হচ্ছিল, ফোন দিয়েছে যে কি করা যায়। আমি কিন্তু সবসময় রেফার করি, কারণ আমি সাইকিয়াট্রিস্ট নই, আমি একজন মানসিক স্বাস্থ্য গবেষক। সো যখনই আমি দেখি এটা আমার আয়ত্তের বাইরে, আমি কিন্তু সাথে সাথে একজন সাইকিয়াট্রিস্ট আমাদের যারা আছেন তারা কিন্তু, আপনি নিজে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, সম্ভবত BPA, এরকম আরো ভালো বলতে পারবেন, একদম ফোন নাম্বার সহ ডিটেল সহ কিন্তু সার্কুলেট করে রেখেছে। ফ্রিতে সাপোর্ট দিচ্ছেন আমাদের যারা রেসপেক্টেড টিচার আছেন, এবং অনেক মাস হয়ে গেল তারা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই সুযোগটা কিন্তু নেওয়ার সুযোগ আছে যেখানে সেই সাপোর্টটা দরকার। তো যখন কাউকে কোনো ধরনের সাইন সিমটম ছাড়া বা একদম অল্প সাইন সিমটমে আইসোলেশনে আছেন, তখন প্রোডাক্টিভ কাজ বলতে আমি বোঝাচ্ছি বয়সের একটা ব্যাপার আছে। যদি
ইয়াং কেউ হন, এটা একটা পারফেক্ট টাইম টু লার্ন। অনেক ধরনের কোর্স আছে, কোর্সেরাতে অনলাইন ট্রেনিং আছে, ফিউচার লার্ন, এই কোর্সগুলো কিন্তু আপনি এখন একটা পারফেক্ট টাইম, যে টাইমটাতে আপনি এটা শিখে ফেলতে পারবেন। যেখানে আপনি মনে করুন যে আপনার গ্যাপ আছে, সেটা অ্যানালাইসিস হতে পারে, সেটা নতুন কিছু জানার। আমি তো বলবো কোভিড সম্পর্কে আরো বেশি করে জানানো, কোভিড-19 বিষয়ক যে অসংখ্য সুন্দর সুন্দর কোর্স, অথেন্টিক কোর্সেরা কিন্তু সবগুলোই কোনো না কোনো ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, এবং সেগুলো বিশ্ববিখ্যাত সব ইউনিভার্সিটি ফ্রি কোর্স দিচ্ছে। সেটা আপনি গ্রহণ করুন, আপনি ওখানে কম্পিটিশন হয়, ইন্টারাকশন হয়, খুব মজা লাগবে, খুব আনন্দ লাগবে এই কোর্সগুলো যখন আপনি করবেন। এর পাশাপাশি যদি আপনি মনে করেন যে আপনার কোনো একটা প্রিয় অভ্যাস ছিল যেটা হয়তো আপনি ভুলে গেছেন বা অনেকদিন হলো করতে পারছেন না, ছবি আঁকা হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো লেখালেখির একটা অভ্যাস, আপনি কিন্তু সেই জিনিসটাও এখন প্র্যাকটিস করতে পারেন। একদম মন থেকে ঝেড়ে ফেলুন কে কি ভাবছে। অনেক জাজমেন্টাল কথা আপনি শুনতে পাবেন, অনেকেই যদি রুমের মধ্যে, একটা রুমের মধ্যে বন্দি থাকেন আপনি আইসোলেশন, এবং আমি বলে আপনি রান্না করুন, সেটা হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আপনি যদি ছবি আঁকার কথা বলা হয়, স্কেচের কথা বলা হয়, আপনি সেটা করতে পারবেন, লেখালেখি আপনি ইজিলি করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি কেউ বলে কোভিড এর মধ্যেও তুমি লিখছো কেন, এটা ঠিক হচ্ছে না, সবাই এরকম কষ্ট, অবভিয়াসলি সবাই কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন আমাদের কিভাবে শুরু হচ্ছে মৃত্যু সংবাদ দিয়ে। এর মধ্যেও যদি আপনার মন ভালো লাগে এরকম কোনো কাজ করতে, আমি রিকোয়েস্ট করবো প্লিজ সেই কাজটি আপনি করুন, কারণ আপনার নিজের ভালো, আপনার নিজের ওয়েলবিংটা অসম্ভব রকমের ইম্পর্টেন্ট। খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্কগুলো রক্ষা করা, যেটা হচ্ছে যে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি একদম রেগুলার ইন্টারভ্যালে ভিডিও চ্যাট বা কথা বলুন ফোনে, এবং পরিবারের অন্য যারা সদস্য দেশের বাইরে আছে, বিভিন্ন জায়গায় আছে, এটা কিন্তু একটা পারফেক্ট টাইম সেই সম্পর্কগুলোকে ঝালাই করে নেওয়ার, সেটা আপনি করতে পারবেন। পাশাপাশি বন্ধুত্ব, স্কুলের বন্ধুদেরকে একটু খুঁজে বের করুন, মানে এর থেকে এই সময়টা তার আসবে না। সো স্কুলের বন্ধুদেরকে খুঁজে বের করে তাদের সাথে একটু মজা করা, একটু কথা বলা, একটু গল্প করা, পুরনো স্মৃতিচারণ করা, অনেকে মজার মজার ভিডিও বানিয়ে ফেলছে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে অনেকে সচেতনতামূলক কাজ করছে, যারা কোভিড আক্রান্ত হয়েছেন তারাই কিন্তু ডাক্তার হতে হবে বা এরকম কোনো পাবলিক হেলথ এক্সপার্ট হতে হবে, ব্যাপারটা সেরকম না। বন্ধুরা ৩-৪ জন একসাথে হয়ে তারা কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে ভিডিও ক্যাপচার করছেন, খুব অথেন্টিক সোর্স থেকে তথ্য নিয়ে স্ক্রিপ্ট তৈরি করে তারা কিন্তু ভিডিও বানিয়ে ছাড়ছেন, এবং যেগুলো খুবই ইফেক্টিভ, খুবই মানুষকে সাহায্য করছে। আমি বলবো যে এটা একটা সময় আপনার পৃথিবীকে এবং সমাজকে দেওয়ার। আপনি কোভিডে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন তার মানে আপনার জীবনের শেষ না। আমরা ধরেই নিচ্ছি আপনি সেই ৮০ ভাগ ৮৫ ভাগ, আপা খুব সুন্দর করে বলেছেন যে কত ভাগ মানুষ সিভিয়ারিটি থেকে যাচ্ছে, একদম 1% 2% মানুষ মারা যাচ্ছে। সেই মৃত্যুটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যার পরিবারে একজন মারা যাচ্ছে তার সবই চলে যাচ্ছে। তো আমি বলছি আমরা ধরে নিব আপনি সেই ৮০ ভাগের মধ্যেই থাকবেন, যেখানে আপনি সুস্থ হয়ে একদম করোনাকে জয় করে আপনি ফেরত যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই সময়টাকে কাজে লাগিয়ে এমন কিছু করা উচিত যেটা
আমরা কিন্তু এটা রেকমেন্ড করছি না একদমই। তাসদিক যেটা প্রসঙ্গটা বলে ফেলেছি যে অবশ্যই আমরা অথেন্টিক সোর্স থেকে নিউজ মানে নিউজটা কালেক্ট করব, এটা ইম্পর্টেন্ট, এবং একই সাথে সময়টাও ইম্পর্টেন্ট যে আমরা সারাদিনে কতটা সময় এই করোনা সংক্রান্ত নিউজের পিছনে দিব। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে যে দ্যাট শুড নট বি 30 মিনিটস ইন দ্য হোল ডে। তো তাহলেই চিন্তা করেন যে অনেকেই কিন্তু আছে যে 30 মিনিট কেন, দিনে 3-4 ঘন্টা হচ্ছে কি শুধুমাত্র কোভিড সংক্রান্ত নিউজে ব্যয় করেন। তো তাদের কিন্তু মেন্টাল হেলথ ভালো থাকবে না, সারাক্ষণ তিনি অ্যাংশাস হয়ে থাকবেন, কারণ কোভিড-19 সংক্রান্ত বেশিরভাগ নিউজই হচ্ছে কি খারাপ ধরনের নিউজ। তো সেটা যখন উনি শুনবেন ওনার মন ভালো থাকবে না, ওনার ভয় লাগবে, ওনার টেনশন লাগবে, উনি নিজের এবং নিজের ফ্যামিলির জন্য চিন্তিত হবেন, এবং আলটিমেটলি ওনার প্রোডাক্টিভিটি লস্ট হবে। প্রোডাক্টিভিটি লস, মানে যদি আমরা প্রোডাক্টিভ থাকতে চাই, সেটা যেটা সামির আপনি মেনশন করলেন এক্স্যাক্টলি তাই, যে প্রোডাক্টিভ থাকা মানে হচ্ছে যে আমি খুব এই লকডাউনের মধ্যে বিরাট কোনো কোর্স করে ফেলবো বা অনেক টাকা ঘরে বসে বসে উপার্জন করবো, এমনটা না। কিন্তু আমি যেন একটা অ্যাক্টিভ থাকতে পারি, আমি যেন সারাদিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় বিছানার মধ্যে মোবাইল টিপে টিপে যেন ব্যয় করে শেষ না করে ফেলি। দ্যাট ইজ আওয়ার টার্গেট, যে আমরা যেন আমাদের ডেইলি লাইফটাকে অ্যাক্টিভ রাখতে পারি। তো সেটার জন্য কিছু রেকমেন্ডেশন আছে, সেগুলো হচ্ছে গিয়ে অলরেডি তাসদিক মেনশন করেছে যে বাংলাদেশের ডিজি হেলথের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু মেন্টাল হেলথে অনেকগুলো গাইডলাইন আছে এবং সবগুলোই বাংলায়। তো যারা হচ্ছে গিয়ে বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত করতে চান তারা কিন্তু সেই ওয়েবসাইটে যেতে পারেন, আপনি সেই গাইডলাইন গুলো দেখতে পারেন, খুব সুন্দর ছবি দিয়ে বলা আছে। আমি সেখান থেকেই বলছি যে আমাদের এই সময় মেন্টাল হেলথ ভালো রাখার জন্য আমরা যা যা করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে কি প্রথমত আমরা মনে করবো যে আমি একা না, আই এম নট অ্যালোন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফেসিং দিস। নেক্সট থিং হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমার এই সময়টা বেশিরভাগ মানুষই ফ্যামিলির সাথে বেশি সময় কাটাচ্ছে। তো ফ্যামিলির সাথে আমরা কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করবো, একসাথে সবার ফ্যামিলি সবাই মিলে কাজ করতে পারি, বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি, একসাথে খেলাধুলা করতে পারি, একসাথে মুভি দেখতে পারি, এবং অনেক কিছু একসাথে করতে পারি যেটা করার জন্য হয়তো আমার আগে সময় ছিল না, এখন হয়তো আমি সেই সুযোগটা পাচ্ছি। তো এই সুযোগটার খুব সৎ ব্যবহার আমরা করতে পারি। 3 নাম্বার, আমরা এই সময়ে কিন্তু অন্যদেরকে সাহায্য করতে পারি। আমি বলছি বেশিরভাগ টপিকই কিন্তু তাদের টাচ করে গেছে, আমি আবার বলছি অন্যদেরকে সাহায্য করতে পারি। এই সময় কিন্তু অনেকে বিপদে আছে, অনেকে ফিনান্সিয়ালি বিপদে আছে, বা অনেকে হচ্ছে গিয়ে মরালি খুব ভেঙে পড়েছে। তো সেখানে আপনি সাহায্য করেন। আমরা যেমন ডাক্তাররা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানে প্রচুর ডাক্তার কিন্তু এখন ফ্রি টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে, বাংলাদেশের সাইকিয়াট্রিস্টরাও দিচ্ছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ থেকে কিন্তু মানে একটা লম্বা তালিকা দেওয়া আছে আমাদের ওয়েবসাইট গুলোতে, যেখানে হচ্ছে সময় অনুযায়ী ডাক্তারের নাম দেওয়া আছে যে কোন ডাক্তারকে ফোন করলে ওই সময় তিনি ফ্রি টেলিমেডিসিন সার্ভিস দিতে পারবেন। তো সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে মানুষকে সাহায্য করার জন্য আপনি করতে পারেন। আর এর পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে যে কাজগুলো করা উচিত হচ্ছে গিয়ে সেটা ভুলে না যাওয়া, যে হচ্ছে গিয়ে এটার পাশাপাশি কিন্তু এই যে হাইজিন মেনটেন করা এবং ডিস্টেন্সিং মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু দুঃখজনক হলেও খেয়াল করছি যে মার্চ এপ্রিল মাসে মানুষের মধ্যে করোনা নিয়ে যে ভয় ছিল, যতটা সচেতনতা ছিল, মনে হচ্ছে দিন যতদিন যাচ্ছে সেটা যেন একটু কমে আসছে। অর্থাৎ আপনি যদি এখন রাস্তায় বের হন আপনি কিন্তু দেখবেন প্রচুর মানুষ, অনেকের মুখে মাস্ক নেই, এবং সোশ্যাল ডিস্টেন্সিং তো বলতে গেলে কেউই মেনে চলছেন না। কিন্তু অথচ এখন কিন্তু আমাদের কেস প্রতিদিন বাড়ছে। তো এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না। অর্থাৎ এই যে বাসায় থেকে বা মাস্ক পরে বারবার হাত ধুয়ে মানুষের কাছ থেকে দূরত্ব মেনটেন করে হয়তো বিরক্তি এসে যায়, একসময় মনে হয় ধুর আর কত, আর ভাল লাগে না। কিন্তু এটা কিন্তু করা যাবে না আপনার নিজে এবং আপনার পরিবারের সেফটির জন্য। আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। এবং অনেকেই কিন্তু এখন যেহেতু অনেকদিন লকডাউন হওয়ার পরে এখন আমাদের পার্শিয়াল লিফটিং করা হয়েছে, এখন অনেককে কিন্তু কাজেও যেতে হচ্ছে। তো কাজে যাদেরকে যেতে হচ্ছে তাদেরকেও কিন্তু এটা মাথায় রাখা দরকার যে কাজে যেহেতু যাচ্ছেন আপনি হচ্ছে গিয়ে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা মেনটেন করেই বাইরে যাবেন। এবং করোনাটাকে হালকাভাবে যেমন দেখবেন না, আবার অতিরিক্ত প্যানিকও করবেন না। অর্থাৎ এটাকে একটা মাঝামাঝি জায়গায় থাকাটা খুব দরকার। অর্থাৎ আমি ভয় পাবো কিন্তু আমি আতঙ্কিত হব না, আমি সচেতন হব কিন্তু আমি
কিন্তু কোভিডের লক্ষণ নিয়ে তারা অস্বীকার করছেন যে আমার কোনো কোভিডের লক্ষণ নাই, এবং বিদেশ থেকে এসে তারা বিভিন্ন হসপিটালে যে বলছেন তারা বিদেশ থেকে আসেনি, স্পেসিফিক যে দেশ থেকে কোভিডের অনেক সংক্রমণ ছিল এবং তারা এসেছেন। এটার কারণে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা ধসে পড়েছে অনেক জায়গায়, প্রচুর সংখ্যক ডাক্তার এফেক্টেড হয়েছেন। এই মিথ্যা কথাটা বলার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, আজকে যেহেতু আমরা লাইভে কথা বলছি, প্রতিদিন বলছি বিভিন্ন জায়গায় এবং একই কথাই বলছি যে দয়া করে এই ডিনায়ালটা করেন না। মানসিক ডিনায়াল আর মিথ্যা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেক রোগীদের ক্ষেত্রে ডিনায়াল সিনড্রোম যেটা হয় সেটা হয়তো অনেকে না বুঝে করেন কোনো মানসিক স্বাস্থ্যের কোনো একটা ডিসঅর্ডারের কনসিকুয়েন্স হিসেবে। যেই ডিনায়ালটা আমরা মানে একদম প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে একটা মিথ্যা কথা আপনি বলছেন, আপনি মিথ্যাই বলছেন, এটা বলে আপনি আপনার নিজের লাইফটাকে যেমন কমপ্লিকেটেড করছেন, একই রকম ভাবে আপনি কিন্তু অনেকগুলো মানুষের জীবন নিয়ে খেলা করছেন। এটার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের খুব অল্প সংখ্যক ডাক্তার আছে বাংলাদেশে, এটা কিন্তু একটা রিয়েলিটি। যে পরিমাণ মানুষ আমাদের আছে সেই অনুপাতে ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা, আমরা যদি অ্যাম্বুলেন্স ড্রাইভারের সংখ্যা বলি, ইভেন অ্যাম্বুলেন্সের সংখ্যা, সবকিছু কিন্তু অনেক কম। সেক্ষেত্রে যত ডাক্তার এফেক্টেড হবেন, যেরকম ভাবে আমাদের ডেথ রেটটা আমরা দেখতে পাচ্ছি, নর্মাল ডেথ রেট কিন্তু খুব ড্রাস্টিক্যালি ডিফারেন্ট না অন্য দেশের তুলনায়, কিন্তু ডাক্তার যে পরিমাণে মারা যাচ্ছেন সেটা কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক বেশি আশঙ্কাজনক। এবং এই আশঙ্কাটা, এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে অনেকাংশেই, আমি বলবো যে যারা স্বীকার করেননি বা স্বীকার করতে চাননি যে তাদের কোভিড সিমটম আছে বা লুকিয়েছেন তাদের কারণে। তো দয়া করে এটা করবেন না। ওভার কনফিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই যে আমার হবে না, আমার বয়স 30 বছর, আমার কিছু হবে না, এরকম তো মানে অ্যাসিমটোম্যাটিক যে কেউ হতে পারেন। যদি অ্যাসিমটোম্যাটিক হন তাহলেও কিন্তু আপনাকে মাস্ক পরতে হবে বা হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আপনি তো জানছেন না আপনার কোভিড আছে কিনা। আর যে ক্ষেত্রে আপনি অলরেডি আপনার কিছু সাইড সিমটম ডেভেলপ করেছে, প্লিজ চিন্তা করুন, আপনি কিন্তু যখন আরেকজনকে ইনফেক্ট করছেন, সে বা তার পরিবারের সদস্য কেউ যদি মারা যান, তাহলে সেই দায়ভারটা কিন্তু আপনার উপর রয়েছে। আপনি তো অজান্তেই করছেন, আপনি জানেন না যে আপনি কাকে ইনফেক্ট করে চলে আসলেন, কিন্তু আপনি একজন মানুষ হিসেবে চিন্তা করুন, সেই দায়ভারটা কিন্তু আপনার উপরেও পড়ে। সো সেক্ষেত্রে আমি বলবো যে 100% আপনাকে প্রত্যেকটা মানুষকে আসলে হবে, যেটা কোনো ধরনের কোনো বিকল্প নাই। যদি কোনো সাইন সিমটম ডেভেলপ করে, আপা যে প্রসঙ্গটা বলেছেন আজকে, যে টেলিমেডিসিনটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়েপন, একটা টুল হিসেবে কিন্তু এখন আমরা আবিষ্কার করেছি বাংলাদেশে। এত মাল্টি ডাইভার্সিটি অ্যাঙ্গেল যে আছে, এত তথ্য যে আমরা এত সুন্দর করে দিতে পারি, সেটা কিন্তু আমরা নিজেরাও চিন্তা করিনি যে বাংলাদেশে এটা করা সম্ভব। যেটা এই কোভিডের কারণে আমরা যদি পজিটিভ সাইড দেখি, এই ক্ষেত্রে পজিটিভ অ্যাসপেক্ট হেলথ সেক্টরের, আমার কিন্তু মনে হয় যে আমরা এটাকেও ধরতে পারি যে পোস্ট কোভিড বলতে আমি এটা বোঝাচ্ছি না যে কোভিড ভ্যানিশ হয়ে যাবে। কোভিড নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। কোভিডের ওষুধ, কোভিডের ভ্যাকসিন আসলে আমরা আমরা জানতে পারবো যে আমরা কোভিডকে কিভাবে মোকাবেলা করবো। তো সেই পোস্ট কোভিড বা যে এরাটা, যে যুগটা আসবে, সেই সময় কিন্তু আমাদের টেলিমেডিসিনকে আরো স্টাবলিশ করার একটা সুযোগ আছে, আরো স্ট্রাকচার হইতে, যে আমরা কিভাবে, কারণ এটা যদি আমরা আশা করি যে আমাদের সব ডাক্তাররা সারা জীবন ফ্রি চিকিৎসা দিয়ে যাবেন, আমি ওপেনলি বলতেছি আপনারা ভুল আশা করছেন। এটা একটা প্রফেশন, এটা কিন্তু সারা জীবন ধরে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার কোনো সুযোগ আমি এখানে দেখতে পাচ্ছি না। কারণ এখানে অবভিয়াসলি কোনো ফ্রি ডে থাকতে পারে, স্পেসিফিকলি ফ্রি উইক থাকতে পারে, কিন্তু সব চিকিৎসা ফোনে ফ্রি দেওয়া হবে, এটা আমি একদম স্পষ্টভাবে আমি আমার অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে বলতে চাই, যেটা আশা করাটা ভুল হবে। এখন যারা দিচ্ছেন তারা কিন্তু তাদের মানসিক একটা দায়বদ্ধতা, তাদের মানবিক একটা দায়বদ্ধতা থেকে তারা দিচ্ছেন, কিন্তু এটারও একটা শেষ আছে, একটা লিমিটেশন আছে। তো সেখানেই একটা সুযোগ আছে কিভাবে আমরা এটাকে স্ট্রাকচার করতে পারি, এবং সেই স্ট্রাকচার ওয়েটা কিন্তু আমাদের সব দিক থেকে সাহায্য করবে প্রত্যেকটা হেলথ সেক্টরে। আমি যদি গাইনির পার্সপেক্টিভ দেখি, সেখানেও কিন্তু যে মানে কয়টা ভিজিট করতে হবে, সেই ভিজিটটুকু বাদ দিয়ে বাকি পুরো সিস্টেমটাকে আমরা একটা টেলিমেডিসিনের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি, যে তার নর্মাল 4টা ভিজিটের বাইরে উনি প্রত্যেকদিন কিভাবে সেলফ ম্যানেজমেন্ট করবেন। এটা পেশেন্টকেও এম্পাওয়ার করে। পেশেন্ট এম্পাওয়ারমেন্ট একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে। যে ক্ষেত্রে আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনার ডিজিজটা, সেটা মানসিক স্বাস্থ্য হোক বা শারীরিক স্বাস্থ্যের কোনো অ্যাঙ্গেল, সেখানে তো ডেফিনেটলি কোনো সুযোগ নেই, আপনাকে হসপিটালে আসতেই হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের হসপিটালের ধারণ ক্ষমতা সম্পর্কেও কিন্তু আমাদের একটা খুব ক্লিয়ার কাট একটা ধারণা আমাদের এখন হয়ে যাচ্ছে, যে কতটুকু আমাদের হসপিটাল আসলে কোন লেভেল পর্যন্ত স্ট্রেস করা সম্ভব, কিভাবে এটাকে আমরা আরো বেশি স্ট্রাকচার করতে পারি। সো হেলথ সিস্টেমস এর যে লুপ হোল গুলো আমরা দেখতে পাচ্ছি, যে কোন কোন হসপিটালে কি গ্যাপ, কোন জিনিসগুলো আমাদের দরকার, এটাও কিন্তু আমাদের এখন হিসাব করে, আমাদের যারা রোগতত্ত্ববিদ আছেন তাদেরকে একটা জায়গা করে দিয়ে, যাতে তারা গবেষণা করে দেখতে পারেন যে কিভাবে স্পেসিফিকলি এক একটা হসপিটালকে পূর্ণাঙ্গভাবে তৈরি করা যায়, যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হয় সেখান থেকে ফিউচারের জন্য এবং এখনো। তাহলেও কিন্তু আমরা অনেকাংশেই এরকম দুর্যোগ পরবর্তীতে কন্ট্রোল করার জন্য তৈরি করতে পারবো। আর ডিনায়াল, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে ডিনায়ালটা, এটা খুবই নর্মাল। আমার ধারণা আপা এটা একমত হবেন, আমাদের দেশে যে ট্যাবু মানসিক স্বাস্থ্য শব্দটাকে নিয়ে আছে, কেউই স্বীকার করতে চায় না। যদি কোনো ডাক্তার, আমি যদি বলি, আমার প্রচুর ডাক্তার বন্ধু আছে যারা ডিপ্রেশনের কেসটা আইডেন্টিফাই হয়েছে অনেক পরে, যে
তার কারণ হচ্ছে তারা প্রথম দিকে স্বীকারই করতে চাননি যে তাদের মধ্যে ডিপ্রেশনের কিছু সাইন সিম্পটম ডেভেলপ করেছে। তারা কিন্তু পড়েছেন এটা, সাইকিয়াট্রি ক্লাসে স্পষ্টভাবে মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করে গেছেন। তারপরেও তারা মানতে রাজি ছিলেন না, কারণ তাদের মনে হচ্ছিল যে আমি যদি প্রকাশ করি যে আমার মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা আছে, তাহলে আমাকে ইনকম্পিটেন্ট ভাবা হবে, মনে করা হবে একটা ডাক্তারের কেন সেই শক্তি নেই যে তিনি বিষণ্ণতা এরকম কোনো অসুখকে তিনি ট্যাকেল দিতে পারছেন না। সবার মানসিক স্বাস্থ্য একরকম থাকে না, বা মানসিক শক্তি একরকম থাকে না, এবং এটা খুবই নর্মাল। এখানে উইকনেস চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই মানসিক রোগগুলো কিন্তু স্বাভাবিক যে অসুখ বিসুখ সেভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। জ্বর হলে যদি আমি ওষুধ খাই, তাহলে কেন একটা সিভিয়ার ডিপ্রেশন বা এরকম কোনো কিছু হলে যেখানে ওষুধ দিয়ে ঠিক করা সম্ভব, আমি একজন ডাক্তারের সাথে কথা বলে ট্রিটমেন্ট নিব না। সো এই ট্যাবু গুলো আমাদেরকে ভাঙতে হবে। যতক্ষণ ট্যাবু থাকবে ততক্ষণ কিন্তু আমরা ডিনায়ালেই থাকবো। একজন চিকিৎসককেও আমরা অবমূল্যায়ন করি। অনেক জায়গায় আমি দেখেছি যে মানসিক স্বাস্থ্য, পাগলের ডাক্তার, এই শব্দটা যখন আমরা বলি, আমরা কিন্তু একটা প্রফেশনকে অপমান করছি। আমরা একটা প্রফেশনকে সম্পূর্ণভাবে আমরা আমাদের অজ্ঞতা দিয়ে, আমরা আমাদের ছোট মানসিকতা দিয়ে আমরা কিন্তু তীব্রভাবে আমরা অ্যাটাক করছি, যেটা করার কোনো ধরনের কোনো রাইট নাই আমাদের। অন্য কোনো দেশ হলে একদম জেল থেকে শুরু করে সবকিছু আপনাকে গ্রহণ করতে হতো। বলে দিচ্ছি, কারণ ভবিষ্যতে আমরা যারা গবেষণা করছি, আমরা চেষ্টা করবো যাতে এই প্রত্যেকটা ইনস্টিটিউশনাল যে বুলিং বা ইনস্টিটিউশনাল যে একটা অবমূল্যায়নকার শব্দ যে জিনিসগুলো আছে, সেগুলো প্রত্যেকটা শব্দকে রুট আউট করার সময় কিন্তু এসে গেছে। আমাদের কথাও বলতে হবে বারবার করে, এবং এটা লিখতে লিখতে বলতে বলতেই একসময় যে আমরা একটা পলিসি পাবো যেখানে আমরা 100% সবাইকে সাপোর্ট করতে পারি প্রপারলি। সামিরা, অসংখ্য ধন্যবাদ স্যার। এইখানে একজন ফাহিম হাসান নামের একজন কমেন্ট করেছেন যে যাদের ক্ষেত্রে করোনা লক্ষণ প্রকাশ পায় না তাদের কি করণীয়। স্যারের বক্তব্যের প্রথম অংশে এর উত্তরটা দেওয়া হয়ে গেছে, আশা করি আপনি লাইভটা দেখে থাকবেন। এবং এখানে আরো বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন আমি শেষ অংশের জন্য রেখে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয় অংশে আলোচনা করি যে এতক্ষণ আমরা আলোচনা করলাম করোনা আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য। এখন আমরা আলোচনা করব যাদের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের করোনা হয়েছে, তাদের মানসিক স্বাস্থ্যের উপর এটা কিরূপ ইম্প্যাক্ট ফেলেছে। যেমন আমার পরিবারের কেউ যদি করোনা আক্রান্ত হয়, স্বাভাবিকভাবে আমি তার প্রতি এফেকশনেট, তার সেই অসুস্থতাটা কোনো না কোনো ভাবে আমাকেও এফেক্ট ফেলবে। অথবা আমার কোনো প্রিয় সহকর্মী বা বন্ধু অথবা তাদের কোনো আত্মীয়, এখানে যেমন একজন লিখেছেন যে তার বন্ধুর বাবা কোভিডে মারা গিয়েছেন এবং সে প্রায় 1 মাসের মতো ট্রমাটাইজড। সো এই ক্ষেত্রে তারা কি করতে পারে? এই ক্ষেত্রে যেমন তার বাবা মারা গিয়েছে এবং সে প্রায় 1 মাসের মতো ট্রমাটাইজড। আবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে আমার কোনো একটা বন্ধু সাফার করছে, নিজের কাজটা করতে আমার একটা গিল্ট মনে হবে যে আমার বন্ধুটা সাফার করছে, আমি কিভাবে আমার নিজের কাজগুলো, আমি মুভি দেখতে পারি বা এই ধরনের কাজগুলো কিভাবে করতে পারি। তো এই দুইটা ব্যাপারেই যদি আমি ম্যামের কাছে প্রথমে জানতে চাবো, করোনা আক্রান্ত ব্যক্তির আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কথা। রাইট, এই মুহূর্তে কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি যে সবাই স্ট্রেসে আছে, মানসিক চাপের মধ্যে আছে, যে করোনা আক্রান্ত সে, করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরা, এবং যে যাদের ফ্যামিলিতে এখনো করোনা তার মানে হাবা মানে ছুড়ে মানে নাই, এরকম ফ্যামিলিতেও সবাই কিন্তু স্ট্রেসই আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এখানে যে একজন প্রশ্ন করেছেন যে তার বন্ধুর বাবা মারা গেছেন 1 মাস হয়েছে, তিনি খুব ট্রমাটাইজড। তো এটা কিন্তু শুধু কোভিড-19 এর সাথে যুক্ত না সবসময়, অর্থাৎ পরিবারের খুব কাছের সদস্য মারা যাওয়ার পরে আমরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ি, এবং ভেঙে পড়াটাই স্বাভাবিক, না পড়াটাই অস্বাভাবিক। তো এই যে আমি কিছুদিন আমি ভেঙে পড়বো, আমি খুব শোকে থাকবো, আমার বারবার আমার মৃত আত্মীয়ের কথা মনে পড়বে, আমার তার জন্য কান্না আসবে, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। ইট ইজ পার্ট অফ আওয়ার গ্রিফিং প্রসেস। অর্থাৎ কেউ মারা গেলে আমরা যেটাকে বলি গ্রিফ, এই গ্রিফের কিন্তু এটা একটা অংশ। তো প্রথমত হচ্ছে যে আমি যেটা ওনাকে বলতে চাই যে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। দ্বিতীয়ত হচ্ছে যে কখন এটা অস্বাভাবিক বলবো, আমরা কেউ আমার কোন কাছের আত্মীয় মারা গেছে, কিন্তু আমি কখন বলবো যে এটা আসলে অস্বাভাবিক হচ্ছে, বা সে আসলে স্বাভাবিক হতে পারছে না, বা এটা একটা মানসিক রোগ পর্যায়ে চলে যাচ্ছে। এটা যদি আনইউজুয়ালি প্রলংড হয় বা আনইউজুয়ালি সিভিয়ার হয়, অর্থাৎ তার যে মৃত আত্মীয়ের জন্য যে শোকের কিন্তু সাধারণত আয়ু বেশি দিন না। আমরা কিন্তু খুব কাছের কেউ মারা গেলে আমরা খুব কষ্ট পাই, কিন্তু কিছুদিন পর থেকে কিন্তু আমাদের জীবনটা কিন্তু আবার চলতে থাকে, আমাদের জীবনের চাকা তো বন্ধ থাকে না। আমাকে যেদিন মানে আমার মানে মা মারা গেছেন সেদিনও তো আমি রাতে ভাত খেয়েছি, তাই না? তো কাজে আমাদের কিন্তু এই কাজটা করতে হয়, এবং জীবনের চাকা ঘুরতে ঘুরতে ধীরে ধীরে কিন্তু আমাদের শোকটা আমাদের শক্তিতে পরিণত হয়। তো এই ক্ষেত্রে
যদি কেউ দেখা যায় যে না উনি ঘুমতে পারছেন না এবং দীর্ঘদিন, ইউজুয়ালি আমরা বলি 6 উইকস, 6 সপ্তাহ, 6 সপ্তাহ পরে যদি দেখা যায় যে না তিনি হচ্ছে গিয়ে এখনো এই শোকটা কাটিয়ে উঠতে পারছেন না, স্বাভাবিক জীবনে ব্যাক করতে পারছেন না, সেই ক্ষেত্রে তার হয়তো কিছু সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। আর কোভিড-19 এর ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড ডেথস হচ্ছে, অর্থাৎ আমাদের পরিবারের কেউ একজন বয়স্ক সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি অনেকদিন অসুস্থ ভুগে যখন মারা যান, সেই ডেথটা কিন্তু আমাদেরকে খুব বেশি বড় ধরনের শক দেয় না। কিন্তু কোভিড-19 আক্রান্ত হলে খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে কি আমার কোনো আত্মীয় মারা গেলেন, সেটা কিন্তু আমি খুব শকিং হয়ে যায় মেনে নেওয়া। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ওনার বন্ধুর ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনার আশেপাশের মানুষ যারা আছেন, ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে ওনাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, ওনাকে একটু সঙ্গ দেওয়ার জন্য, এবং একই সাথে আরেকটা জিনিস খুব সাহায্য করে, ওনার সেই বন্ধু যদি মানে ধর্মীয় বিশ্বাস রাখেন, তাহলে হচ্ছে গিয়ে এই রিলিজিয়াস যে আমাদের ইয়েগুলো আছে, রিচুয়ালস গুলো আছে, অর্থাৎ কেউ মৃত ব্যক্তির জন্য আমরা যে রিলিজিয়াস রিচুয়ালস গুলি পালন করি, অর্থাৎ তাদের কবরে যাই, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য কোরআন পড়ি, এই জিনিসগুলো করলেও কিন্তু আমাদের মানসিকভাবে আমি কিছুটা রিলিফ হই এবং আমরা ভাবি যে আমরা মৃত ব্যক্তির জন্য আমি আমার তরফ থেকে কিছু একটা করলাম। ওনার বন্ধু যার কথা বলছেন, তিনি যদি ধর্মীয় বিশ্বাস রাখেন তাহলে তিনি এটা করতে পারেন। আর এরপরেও যদি দেখা যায় যে না 6 সপ্তাহ হয়ে যাচ্ছে, 1.5 মাস পার হয়ে গেছে, কিন্তু তিনি স্বাভাবিক হতে পারছেন না, সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে ওনার একজন প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। কারণ হচ্ছে একটা সময় সাইকিয়াট্রিতে যেই ডায়াগনস্টিক সিস্টেম গুলো আছে, সেগুলো হচ্ছে মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশের যে সময়টাকে বা যে লক্ষণগুলোকে, এগুলোকে ডিপ্রেশন হিসেবে ধরা হতো না। কিন্তু এই যে রিসেন্ট যে চেঞ্জ হয়েছে কয়েক বছর আগে, যে নতুন ভার্সন এসেছে ডায়াগনস্টিক সিস্টেমের, DSM-5 আমরা যেটাকে বলি, সেটা আমি আর বিস্তারিত যাচ্ছি না যেহেতু এটা ডাক্তারদের আলোচনা না। তো সেখানে হচ্ছে গিয়ে এই যে গ্রিফিং মানুষ, অর্থাৎ যাদের নিকট আত্মীয় মারা যাচ্ছেন, তাদের যে লক্ষণগুলো সেগুলো কিন্তু ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে কাউন্ট করতে বলা হচ্ছে এবং চিকিৎসা দিতে বলা হচ্ছে। তো সেই জন্য হচ্ছে আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি যে ওনার যদি দেখা যায় যে 1.5 মাস হয়ে গেছে, 6 সপ্তাহ হয়ে গেছে, তারপরে ওনার লক্ষণগুলো যাচ্ছে না, বরং আরো তীব্র হচ্ছে, সেই ক্ষেত্রে উনি প্রফেশনাল সাহায্য নিতে পারেন। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই মুহূর্তে কোভিড-19 আক্রান্ত হয়ে যিনি মারা যাচ্ছেন, তার সেই মৃত ব্যক্তির কাছাকাছি যিনি ছিলেন, তার টেক কেয়ার করেছেন, তিনি তারও কিন্তু হচ্ছে গিয়ে কোভিড-19 টেস্ট করা উচিত। একটু আগে যিনি প্রশ্ন করেছেন যে অ্যাসিম্পটোম্যাটিক থাকলে কি করবো, বা অ্যাসিম্পটোম্যাটিক থাকলে তো আমি বুঝবোই না। তো এক্স্যাক্টলি অ্যাসিম্পটোম্যাটিক থাকলে বোঝার সুযোগ নাই, কিন্তু এই জন্যই কন্ট্যাক্ট ট্রেসিংটা জরুরি। অর্থাৎ আপনি যদি একজন কোভিড-19 পজিটিভ পেশেন্টের খুব কাছাকাছি গিয়ে থাকেন, বা তার সাথে হচ্ছে ডেইলি ইন্টারাকশনের করে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি কন্ট্যাক্ট ট্রেসিং হিসেবে নিজের টেস্ট করিয়ে নিতে পারেন। এরকম প্রচুর পরিবারে কিন্তু আমরা দেখছি যে পরিবারের 5 জন সদস্যই পজিটিভ, একজনের সিমটম আছে, বাকি 4 জনের কোনো সিমটম নাই, কিন্তু ম্যাম, এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের শেষের একটা প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এখানে একজন প্রশ্ন করেছেন যে কিছু মানুষ সারাদিন ফেসবুক স্ক্রোল করতে থাকে এবং অন্য কোনো প্রোডাক্টিভ কাজ করার তেমন কোনো স্টিমুলি পায় না, এই ক্ষেত্রে মেন্টাল ইমব্যালেন্স ক্রিয়েট হয়, এই সিচুয়েশন। আচ্ছা, আমি যদি প্রশ্নটা একটু এভাবে গুছিয়ে বলি যে আমরা যারা বাসায় দীর্ঘদিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে আছি, আমরা একটা দীর্ঘদিন বাহিরে, আমাদের একটা রুটিন ছিল, আমরা বাহিরে সময় কাটাতাম, ওই সময়টুকু আমাদের সম্পূর্ণরূপে বাসায় এখন অতিক্রম করতে হচ্ছে।
তো এই টাইমে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেহেতু আমরা বাসা থেকে কাজ করি, তো আমাদের অনেক বেশি ইলেকট্রনিক মিডিয়া সাহায্য নিতে হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু এটা ডিভাইস বা স্ক্রিন অ্যাডিকশন যাকে বলা হয়, যে আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি, আমাদের মোবাইলে থাকতে অনেক ভালো লাগে, আমরা মাইন্ডলেসলি স্ক্রোল করে যাই। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন, এই রুটিন ওলট পালট বা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যারা সুস্থ আছি কিন্তু এই বাজে জিনিসটার কারণে আমাদের দৈনন্দিন রুটিনের কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে। আমি প্রথমেই স্যারের কাছে জানতে চাচ্ছি, তারপর ম্যামের কাছে চলে যাব। থ্যাংক ইউ সামির। আমি প্রশ্নটা পড়ছিলাম শাহরিয়ার যেটা লিখেছেন, এবং উনি এটাও বলেছেন যদি কোনো স্টিমুলাস পাচ্ছেন না কোনো প্রোডাক্টিভ কাজে দেওয়ার জন্য। সো প্রথম জিনিসটা সেটা হচ্ছে উনি যখন মেন্টাল ইমব্যালেন্স কথাটা বলছেন, সেটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম। উনি যদি একেবারেই নিজেকে ব্যালেন্স করতে না পারেন, আমি একদম স্পষ্টভাবেই অনুরোধ করবো যে শাহরিয়ার ভাই আপনার উচিত হবে একটা সাপোর্ট গ্রহণ করা, ক্লিনিক্যাল সাপোর্ট। আপনার যদি আপনি কথা বলে দেখতে পারেন যে আসলে এটার কোনো ফার্দার ট্রিটমেন্ট দরকার কিনা। খুব ইম্পর্টেন্ট হচ্ছে কথা বলা। আপনি যখন একজন ক্লিনিশিয়ানের সাথে কথা বলবেন, মন খুলে বলবেন, তখন কিন্তু তিনি বুঝতে পারবেন যে এটা কি শুধুমাত্র করোনার সাথে কানেক্টেড, মানে আপনি এই ভয়টা বা আতঙ্কটা যেটা এখন আপনি পাচ্ছেন সেটা কি শুধুমাত্র করোনাই তৈরি করেছে, নাকি এটার পিছনে আরো কোনো কারণ আছে, থাকতেই কিন্তু পারে। কোনো স্ট্রেসার থাকতে পারে আপনার লাইফে, সেই স্ট্রেসার গুলো আপনি তখন খুব খোলামেলা ভাবে ডিসকাস করতে পারবেন। একজন সাইকিয়াট্রিস্ট বা একজন চিকিৎসক কিন্তু আপনার কোনো তথ্য কোথাও প্রকাশ করবেন না। আপনি একদম কনফিডেন্সিয়ালিটির সাথেই আপনি সব তথ্য তাকে জানাতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই করোনার সময়টাতে বা কোভিড এর সময়টাতে কিন্তু আরেকটা জিনিস আমরা খুব অ্যাকনলেজ করছি না, সেটা হচ্ছে যে যাদের অলরেডি মানসিক স্বাস্থ্য সমস্যা আছে, যাদের অলরেডি বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় তারা চিকিৎসা গ্রহণ করছিলেন, তাদের কিন্তু এই সময়টা আরো বাড়তে পারে, আরো অনেক বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রথম দিকে যেমন আমরা ফেস করেছি যে ওষুধ স্বল্পতা বা কিভাবে তারা সেই ওষুধটা গ্রহণ করবেন, এখন সেই সমস্যাটা নেই, কিন্তু এখন সেটা হচ্ছে যে তার যে মানে বেড়ে গেছে সমস্যাটা, সেটাকে তিনি কিভাবে ডিল করবেন। কারণ বারবার কিন্তু হসপিটালে যে চিকিৎসাটা নেওয়া এখন সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে টেলিমেডিসিনে যোগাযোগ করতে হবে, এবং আপনার ওষুধের ডোজ যদি কোনো পরিবর্তন করতে হয়, বা আপনার যদি এর সাথে এক্সট্রা কোনো কাউন্সিলিং প্রয়োজন হয়, বা আপনাকে নিয়মিত বেসিসে যোগাযোগ করতে হয়, সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এবং এই সাপোর্টটা যদি আপনি না নেন, তাহলে কিন্তু এটা অনেক খারাপ দিকে চলে যেতে পারে। আমাদের একটা আলাদা জায়গা আছে যেখানে আমরা শুধু সুইসাইড নিয়ে কথা বলি, অনুপ্রেরণ একটা গ্রুপ আছে যে যারা আত্মহত্যা করছেন। প্রত্যেকটা দুর্যোগের পর, সেটা সার্স হোক বা ইবোলা হোক, গবেষণায় দেখা গেছে যে এই দুর্যোগগুলোর পরে কিন্তু সুইসাইডের রেট অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে যে কোনো ধরনের মহামারী বা দুর্যোগের পর ফিনান্সিয়াল একটা ভয়ঙ্কর ক্রাইসিস থাকে, অনেকেই স্বজন হারাচ্ছেন, তাদের সেই দুঃখটা থাকে। আবার গ্রিফ শব্দটা ব্যবহার করেছেন, এখন গ্রিফটাকে আমরা ডাক্তাররা অ্যাকনলেজ করছি, কিন্তু অনেকেই কিন্তু এই গ্রিফটাকে আপনি সমাজেও দেখতে পারবেন, কেউ মারা যাওয়ার পরে স্বাভাবিক এরকম হওয়াটা বলে পুড়িয়ে দিবেন, কিন্তু সেখানেও যে একটা সাপোর্ট দরকার সেটা কিন্তু তারা অ্যাকনলেজ করছেন না। সো সমস্যাটা সেখানেই হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে যখন তিনি যদি কন্ট্রোল করতে না পারেন, এই ক্রনিক ডিপ্রেশন কিন্তু সুইসাইডের দিকে যেতে পারে। সেলফ হার্মও হতে পারে, দুইটা আলাদা জিনিস। সেলফ হার্ম, সুইসাইড কিন্তু আলাদা আলাদা এন্টিটি। আমি এই জন্য বলছি যদি সুইসাইড এরকম কোনো কিছু হয়, সেটারও কিন্তু কিছু সাইন সিমটম আছে। আপনি কিভাবে বুঝবেন একটা মানুষ ধীরে ধীরে এইদিকে আগাচ্ছে, এবং এটা ক্লিনিশিয়ানরা তো বলেই দেন, পাশাপাশি এখন কিন্তু পাবলিক হেলথে WHO থেকেও ঘোষণা দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে এই সাইন সিমটম গুলো নিয়ে আমরা রেগুলার কথা বলবো।